যার মানহানি হচ্ছে ওনাকে কিছু কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে মানহানির মামলা করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানহানির ক্ষেত্রে যে ইনফরমেশনটাকে প্রপাগেট করা হয়েছে বা যে ইনফরমেশনটা ছড়িয়েছে সেটা কিন্তু মিথ্যা ইনফরমেশন হতে হবে। মানহানি মামলা 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 4-5 কোটি টাকার অথবা 40 লাখ টাকার এরকম একটা মানহানি মামলার একটা ধারা দিয়ে দেওয়া হয়। মানহানির মামলা করা যতটা সহজ, মানহানির মামলা টেকানো ততটাই কঠিন। সাংবাদিক স্বাধীনতা বলে একটা কথা আছে, এক্ষেত্রে সেটা কি প্রযোজ্য হয়? আইনের আলোর এই পর্বের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, এবং তার সঙ্গে স্বাগত জানাচ্ছি ডক্টর সিদ্ধার্থ গোস্বামীকে, যিনি কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মানহানি এবং মিডিয়া যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ সম্পর্কে বক্তব্য রাখে, কতদূর তারা যেতে পারে সেই বিষয়টি আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং আজকের বিষয়বস্তুর মূল উপাখ্যান অবশ্যই সাধারণ মানুষের যে মানহানির বিষয়, সেই বিষয়টি আমরা সিদ্ধার্থের সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে। সিদ্ধার্থ, মানহানি কথাটা প্রায়ই হয়, প্রায়ই দেখা যায় যে কেউ না কেউ মানহানির অপরাধের জন্য আদালতের মামলা ঠুকে দিচ্ছেন, এই বিষয়টি কিরকম? দেখুন, ব্যাপারটা হচ্ছে মানহানি যেটা হয় সেটা হচ্ছে প্রথমত যে লোক, যে ভদ্রলোক বা ভদ্রমহিলা যার মানহানি হচ্ছে ওনাকে কিছু কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে মানহানির মামলা করার জন্য। যেরকম প্রথম ক্রাইটেরিয়া হলো যে ওনার সম্বন্ধে কোনো বক্তব্য রাখা হলো, সেটা প্রিন্ট মিডিয়া হলো বা সোশ্যাল মিডিয়া হলো বা কারোর সামনে বক্তব্য রাখা হলো, যেটাতে করে ওনার কিছু আর্থিক বা মানসিক ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে যে এই যে ইনফরমেশন, যেটা ফলস ইনফরমেশন, আমি কেন ফলস বারবার বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানহানির ক্ষেত্রে যে ইনফরমেশনটাকে প্রপাগেট করা হয়েছে বা যে ইনফরমেশনটা ছড়িয়েছে সেটা কিন্তু মিথ্যা ইনফরমেশন হতে হবে। যদি সেই ইনফরমেশন মিথ্যা হয়ে থাকে তবেই সেটা মানহানির জন্য মানে অ্যাকসেপ্টেবল। আর 3 নম্বর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে সেটা যেন কোনো থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তির সামনে ইনফরমেশনটা পাবলিশ করা হোক বা বলা হোক। যেরকম 1 to 1 যদি কোনো মানুষের মাঝখানে হয়তো একজন আরেকজনকে হয়তো কিছু এমন কিছু বললো যেটা হয়তো তার সম্মান মানে ক্ষুণ্ণ করলো, তাতে করে কিন্তু মানহানির মামলা হবে না। মানহানি মামলাটা হতে পাবলিক করলে বিষয়টি, পাবলিক মানে একের তৃতীয় মানে থার্ড পার্সন, মানে 1 to 1 হলে হবে না, 3 জন বা তার বেশি। অর্থাৎ বুঝতে পারছি আমরা যে ফ্যাব্রিকেটেড এবং যে ধরনের ঘটনা হয়নি, যা বাস্তব নয়, সেই ঘটনাটি যদি বলা হয় তাহলে মানহানি মামলা হতে পারে। তো আমার প্রশ্ন যে তার মানে কি দেখা যাচ্ছে যে একজন মানুষ সম্পর্কে যথেচ্ছ ব্যবহার করতে পারেন? না, সেটাই আমি বলছি যে একটা মানুষ যদি আরেকজন মানুষ সম্পর্কে মানে যথেচ্ছ ব্যবহার করলেন বা ভুলভাল কোনো কথা বললেন, তো সেই কথাটা যদি তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে সেখানে তাহলে তার মান নিয়ে তার টানাটানি করা হলো না। কিন্তু সেই বক্তব্যটাকে যদি বাইরে পাবলিশ করা হলো বা কোথাও বক্তব্য দেওয়া হলো বা বক্তব্য রাখা হলো সেটা নিয়ে, তখন তিনি মানহানির মামলা করতে পারেন। ধরো তর্কের খাতিরে বলছি, আজকে আমি তোমার সম্পর্কে বলতে পারি যে তুমি একজন যাচ্ছেতাই লয়ার এবং তুমি সেই ক্ষেত্রে ল জানো না, এবং সেক্ষেত্রে আমি তোমার মানহানি করলাম, খানিকটা তো তাই। সে আমার সম্বন্ধে যদি আপনি বলেন সেটা যদি পাবলিশ হচ্ছে প্রিন্ট মিডিয়াতে, তাহলে আমি মানহানি করতেই পারি। আচ্ছা, না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করতে পারো না? না। তার মানে আমার যা কিছু বলার স্বাধীনতা তোমাকে আছে? 1 to 1 আছে, এবং সেখানে তার তো আলাদা প্রভিশন আছে। সেই জায়গায় আমি আমাদের যে বিএনএস বা বিএনএসএস এ বিভিন্ন সেখানে প্রভিশন আছে যে আমাকে কারোর মানে পার্সোনাল কমেন্ট করছে, আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করছে, মেন্টাল অ্যাগানি করছে, তার অন্যান্য প্রভিশন আছে স্পেসিফিক। বাট মানহানি যে বিষয়টি সেইখানে সেইভাবে হচ্ছে। অর্থাৎ মানহানির বিষয়টির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাবলিশ হলে এবং তা 2 এর বেশি মানুষের কাছে পৌঁছলে তবে সেটা মানহানির পর্যায়ে পড়বে। তো আমার একটা প্রশ্ন করি সিদ্ধার্থ, যে ভারতীয় ন্যায় সংহিতা বলছে যে অন্যান্য প্রভিশনের ক্ষেত্রে সেখানে আইনে বলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তো আমার প্রশ্ন হচ্ছে রাইট টু ফ্রিডম বা রাইট টু স্পিক, বা একটা তো কথা তোলা হয়েছে আমাদের সংবিধান। এইবারে এখানে বলি মানহানির আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে যেটা মিডিয়া পার্সোনালদের ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা। এবার দেখা গেল প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফলস ইনফরমেশন কাউকে নিয়ে প্রোপাগেট করা। সাপোজ কোনো নেতা, মন্ত্রী বা উকিল, ডাক্তার, তাকে নিয়ে কোনো কিছু হয়তো একটা কমেন্ট করা হলো, দেখা গেল সেই কমেন্টটা ফলস,
তাহলে সেটা মানহানির আওতায় আসছে। দেখা গেল কমেন্টটা ফলস নয়, হয়তো দেখা গেল কোনো একজন নেতা কোথাও কোনো একটা স্ক্যাম করেছে বা চুরি করেছে। এবার স্ক্যাম করেছে বা চুরি করেছে অনেক সময় তো করে না, কারণ সেটা তো ট্রায়ালের বিচার্য। যতক্ষণ না ট্রায়ালে প্রুভ হচ্ছে, বিচার্য হয়ে যাচ্ছে, যতক্ষণ না যতক্ষণ কনভিক্ট প্রমাণ হচ্ছে, হয়ে যাচ্ছে। ততক্ষণ অব্দি তো সে মানে চুরি করেনি। বাট আমরা অনেক সময় দেখি মিডিয়াতে যে কাউকে বলছে যে হ্যাঁ উনি গরু চুরি করেছেন বা উনি অমুক চুরি করেছেন, তো আমরা বলে থাকি তো মিডিয়াতে, অনেক সময় মিডিয়ার লোকেরা বলে থাকে। তাহলে কি সেটা মানহানির আয়ত্তে আসছে? সেটা আসছে না। কেন বলি? কারণ ওই যে বাক স্বাধীনতার একটা লিম্ব হচ্ছে যে যে মানে ব্যক্তি আহ, কোনো একটা ইনসিডেন্ট যেটা সত্যি কিনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তার ব্যক্তিগত কিছু কমেন্ট করছে, সেটা কিন্তু মানহানির আয়ত্তে আসবে না। কিন্তু যদি দেখা যায় যে সেই ব্যক্তিগত কমেন্ট এই লেভেলের হচ্ছে যাতে করে ওই ব্যক্তির কোন রকম আর্থিক সত্যি ক্ষতি হচ্ছে বা মানসিক ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু মানহানির আয়ত্তে আসবে। তো মানসিক ক্ষতিটা পরিমাপ করবে কে? হ্যাঁ, এটা বলি, এটা হচ্ছে যে আমাদের যে ভারতীয় সংবিধান আছে, সেখানে যে বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা যেটা মানে ডেফিনেশন দেওয়া আছে, সেটা কিন্তু অ্যাবসোলুট ইন নেচার নয়। মানে একদম সম্পূর্ণ বাক স্বাধীন মানে আমি যা ইচ্ছা বলে গেলাম, হ্যাঁ আমাদের মানে যাকে নিয়ে তাকে নিয়ে, তা কিন্তু নয়। ওই ব্যালেন্সটা কিন্তু করবে কোর্ট। এবার যদি কোর্ট মনে করে যে এমন কিছু কমেন্ট করা হয়েছে যেটা বাক স্বাধীনতার বাইরে, যেটা হয়তো আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে হয়তো হার্ম করছে, দেখা গেল, হ্যাঁ, যেরকম এই সম্প্রতিকালে যে আমাদের যে যুদ্ধের মতো পরিস্থিতি হয়েছিল, সেখানে কিছু কিছু লোক অনেক কিছু কমেন্ট করেছিল। সেই কমেন্টগুলো হয়তো মানে কিছু অংশে হয়তো সত্য, কিন্তু দেখা যাচ্ছে সেই কমেন্টের ফলে দেশের আহ, কোথাও গিয়ে একটা সার্বভৌমত্ব সিকিউরিটি, নষ্ট হ্যাঁ, হচ্ছে। নষ্ট হচ্ছে। তো সেখানে কিন্তু সেটা কিন্তু অ্যাবসলিউট ফ্রিডম তার নেই। আচ্ছা, আমরা প্রায় একটা কথা শুনতে পারি যে মিডিয়া ট্রায়াল, এই মিডিয়া ট্রায়াল বিষয়টি কিরকম ধরনের? দেখুন, মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া ট্রায়ালে প্রথমে বলে রাখি কি, আইনের কাছে বা কোর্টের কাছে মিডিয়া ট্রায়ালের কিন্তু কোনো গুরুত্ব নেই। কোর্টের ট্রায়ালই একমাত্র কোর্টের কাছে বিচার্য। এবার মিডিয়া ট্রায়ালের কিছু কিছু প্লাস পয়েন্টও আছে, মিডিয়া ট্রায়ালের কিছু কিছু মাইনাস পয়েন্টও আছে। মিডিয়া ট্রায়াল কিছুই নয়, যেরকম কোর্টের ট্রায়াল হয় মানে সাক্ষী হচ্ছে, জেরা হচ্ছে, এভিডেন্স হচ্ছে, উইটনেস হচ্ছে, সেম জিনিস অনেক সময় মিডিয়ার ক্ষেত্রে করে থাকে। সাপোজ কোথাও একটা মার্ডার হলো বা রেপ হলো, মিডিয়ার লোক চলে গেল, তার আশেপাশের যারা যারা উইটনেস তাদেরকে জিজ্ঞেস করলো কি দেখেছেন, কখন দেখেছেন, কেন দেখেছেন। এতে প্লাস কি, প্লাস এইটাই অনেক সময় সত্যিটা মানুষ জানতে পারে, ফলে একটা প্রেশার তৈরি হয়, পলিটিক্যাল প্রেশার। মাইনাস কি, মাইনাস এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল এই মিডিয়া ট্রায়ালের কারণে কিছু কিছু উইটনেস ট্যাম্পার্ড হয়ে যায়। তো প্লাস মাইনাস সব জায়গাতে আছে। তো মিডিয়া, আমি মিডিয়ায় আছি বলে আমার কি সব রকম স্বাধীনতা আছে যে কোনো মানুষকে আক্রমণ করার? দেখুন, বাক স্বাধীনতা তো আপনার আছেই, আপনারও আছে, আমারও আছে, বাট মিডিয়া পার্সোনাল বলে আপনার কোনো এক্সট্রা স্বাধীনতা আছে এরকম কিন্তু কিছু নেই। অর্থাৎ মিডিয়া যে নানান ধরনের ক্ষেত্রে নেতাদের সম্পর্কে বলে বা পুলিশ অফিসারদের সম্পর্কে বলে বা গুন্ডাদের সম্পর্কে বলে, এটার মধ্যে কি খানিকটা স্বপ্রণোদিত ব্যাপার রয়েছে? অর্থাৎ দেখা যাচ্ছে যে মিডিয়া যে ক্ষেত্রে এই কাজগুলো করছে, মিডিয়া কি নিজের ইচ্ছে সেগুলো করছে? না দেখুন, এটা শুধু মিডিয়া বলে নয়, একটা মানুষও, সাপোজ ধরুন আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, এবং যে সাইবার ডিফামেশনও কিন্তু এখন যে মানহানি যে আছে, মানহানি ডেফিনেশনে যুক্ত হয়ে গেছে। ফলে এখন মিডিয়ার একজন ভদ্রলোক, সে হয়তো জার্নালিস্ট, তিনি গেলেন, গিয়ে কোনো একজন নেতা মন্ত্রীকে চেস করলেন, তার বক্তব্য রাখলেন, বক্তব্য রাখার পর তার নিজস্ব কিছু কমেন্ট দিলেন। সেখানে কিন্তু মিডিয়া পার্সোনাল বলে যে তা নয়, সেটা কিন্তু সাধারণ লোক, আমি হয়তো ফেসবুকে কোনো কমেন্ট করতে পারি সেই ঘটনাটি টেনে, তাতে কখনোই ডিফামেশন আমি বা আমি মানহানি। একটা কথাতে আসছি। নারদা কাণ্ডে আমরা সবাই দেখেছি যে ওপেনলি নেতারা টাকা নিচ্ছেন, এটা দেখানো হয়েছে। হ্যাঁ। এটা কি কোর্টে অ্যাডমিসিবল দেখানোর না। ব্যাপারটা? এবার কোর্টে অ্যাডমিসেবল, কোর্টে দেখুন আবার আমি বলছি মিডিয়া ট্রায়াল কিন্তু কোর্টে অ্যাডমিসেবল নয়, কিন্তু নারদা কাণ্ডে দেখা গেল একটা ভিডিওতে একজন লোক আরেকজনের থেকে টাকা নিচ্ছে, তাহলে কোর্ট কি দেখবে? কোর্ট দেখবে প্রথম ভিডিওটার সত্যতা কতটুকুনি, মানে ভিডিওটার এফএসএল ইনভেস্টিগেশন, ফরেনসিক ল্যাবরেটরিতে গিয়ে ভিডিওটার প্রপার ফরেনসিক ইনভেস্টিগেশন হবে, ভিডিওটা কতখানি ট্যাম্পার্ড কি ট্যাম্পার্ড নাই, কে ভিডিও করেছে, কি উদ্দেশ্য ভিডিও করেছে, কেন ভিডিও করেছে, কি উদ্দেশ্যে টাকা নেওয়া, এই পুরো জিনিসটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বিচার করবে। যে আপনার মানে যে ভিডিও গেছে ভিডিওটার সত্যতা প্রমাণ করবে, এবং দেখবে, দেখে সমস্ত কিছু নিয়ে কোর্টের ভেতরে একটা ট্রায়াল হবে, এবং সেখানে
যদি পাওয়া যায় যে হ্যাঁ সত্যি মানে কেউ দোষী, তাহলে তার সেরকম ভাবে সাজা হবে। আজকাল তো ডিজিটাল মিডিয়ার যুগ, হাতে একটা মোবাইল ফোন থাকলেই সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে কি কোনো ডেঞ্জারাস ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, মিডিয়া, মোবাইল আর টেকনোলজি, এটা কিন্তু মানুষের যে অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা কিন্তু মানুষকে অনেক এগিয়ে যেতে সাহায্য করেছে। ভাবুন, আজ থেকে 30 বছর আগে পাড়ার মোড়ে মানে অনায়াসেই একটা লোক হয়তো চাকু মেরে দিয়ে চলে যেত বা গুন্ডামি করতো। আজকে কিন্তু তার জন্য কিন্তু পুলিশের চেয়ে কিন্তু বেশি সজাগ থাকতো সাধারণ মানুষ। কিন্তু অনেক সময় সাধারণ মানুষ ওই লোকালি হয়তো জানতে পারতো, জিনিসটা বাইরে বেরোতো না। আজকে ভাবুন, এই টেকনোলজির অ্যাডভান্সমেন্টের ফলে, এই ইন্টারনেট, মোবাইল, এই প্রযুক্তির জন্য ছোট ছোট জিনিসও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষ জানতে পারছে। সুতরাং করাপশন আগের চেয়ে আজকের দিনে আমি বলবো অনেকটাই কমেছে বা অন্য সফিস্টিকেটেড হয়ে গেছে, কারণ মানুষের হাতে এই মোবাইল নামক এই যন্ত্রটি চলে এসছে, বা ল্যাপটপ, ক্যামেরা, বা আমাদের ইন্টারনেট চলে এসছে। তো আমি এটাকে প্লাস বলেই মনে করি, মাইনাস তো আছেই অবশ্যই। ডিজিটাল মিডিয়াতে কাজ করলে বা ডিজিটাল মিডিয়াতে আমি যদি কোনো কারোর সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই, আমি সেই বক্তব্য অনায়াসে রাখতে পারি। অবশ্যই রাখতে পারেন। সেক্ষেত্রে কি আমার উপর কোনো আরোপ আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই, যদি আপনি এমন কিছু কমেন্ট করেন বা এমন কিছু বক্তব্য রাখেন যেটা হয়তো সেই মানুষটির মানে কোনো আর্থিক ক্ষতি করছে, এক, আর 2 নম্বর যে সেই ঘটনাটি ঘটেনি। সাপোজ ধরুন একজন নেতা, তার হয়তো বাড়িতে পুলিশ গেছে, এবার আপনি নিউজ চ্যানেল হিসেবে দেখাচ্ছেন যে হ্যাঁ অমুক নেতার ঘরে পুলিশ এসেছে, ইডি গেছে, সিবিআই গেছে, হ্যাঁ কি হয়েছে, ঠিক আছে একরকম। এবার আপনি যদি ফার্স্টই আপনার বক্তব্য বলে দেন যে অমুক নেতার কাছে পুলিশ গেছে, অমুক নেতার বাড়িতে এত টাকা পাওয়া গেছে, সেটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট। এবার আপনি বলেন অমুক নেতা চুরি করেছেন এত টাকা, এই যে চুরিটা বললেন, চুরিটা তো প্রমাণিত নয়, তাই একটা ফলস স্টেটমেন্ট চলে গেল। সেখানে কিন্তু সেই ব্যক্তি যদি চুরি না করে থাকেন সত্যি করে, তো উনি অবশ্যই আপনার মানহানির মামলা করতে পারবেন। একটা সময় দেখা যেত খবরের কাগজে কার্টুনিস্টদের 7 খুন মাপ ছিল, কার্টুনিস্টরা যেমন খুশি যাকে নিয়ে কার্টুন করতে পারতেন, মাপ রয়ে গেছে। ইদানিং কালে ডিজিটাল মিডিয়াতে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, শুভেন্দু অধিকারীকে নিয়ে নানান ধরনের মিম, এবং সেক্ষেত্রে তাদের মানহানিও খানিকখানি কোনো কোনো সময় হচ্ছে। তাই এটা কি গ্রহণযোগ্য? দেখুন, দুখানা জিনিস প্রমাণ করতে হবে যিনি মানহানির মামলা করছেন। এক হচ্ছে যে ইনফরমেশনটা বাইরে যাচ্ছে সেটা হচ্ছে ভুল, আর দ্বিতীয় হচ্ছে যে তার কোনো আর্থিক ক্ষতি হচ্ছে। এবার যার এগেনস্টে মানহানি হচ্ছে তারও কিন্তু দুখানা অস্ত্র আছে। কি অস্ত্র? এক হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আর 2 নম্বর হচ্ছে গুড ফেথ। গুড ফেথ একটা অদ্ভুত শব্দ, যেটা হচ্ছে মানে আমি সাপোজ ধরুন একটা কার্টুন আঁকলাম, সেখানে দেখা গেল যে আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে হয়তো একটা কার্টুন মজা করে, তো আমি গুড ফেথে একটা মজা করলাম, সেটা নিশ্চয়ই কারোর কোনো আর্থিক ক্ষতি করবে না। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু ডিফামেশন বা মানহানি, যে কারণে আমরা গ্রহণযোগ্য নয়। কুট্টি, অমল চক্রবর্তী এরা নানান ধরনের কার্টুন করেছিল, এবং সেই কার্টুনগুলো টু গেট অ্যাওয়ে উইথ এভরিথিং, তো সেক্ষেত্রে হয়নি। কিন্তু ডিজিটাল মিডিয়া ইদানিং কালে দেখা যাচ্ছে নেতা নেত্রীদের অনুকরণ করে নানান ধরনের মিম ছড়াছড়ি হয়ে যাচ্ছে, এটা কি বাঞ্ছনীয়? দেখুন, কি বাঞ্ছনীয় নয়, কি বাঞ্ছনীয় নয়, এটা তো মানুষ বলবে, কারণ আমরা তো মানে আমাদের তো ডেমোক্রেটিক একটা দেশ, হ্যাঁ, সেখানে বাঞ্ছনীয় কোনটা আছে আর কোনটা নেই সেটা তো মানুষ ডিসাইড করবে তাদের ভোটের থ্রু দিয়ে। আমরা তো হচ্ছে আইনটা বলতে পারি। তো আইনের দিক দিয়ে যদি কেউ মিম করছে বা কার্টুন করছে, সেটা করতেই পারে, সে যদি গুড ফেথে করে থাকে, তার যদি কোনো ইন্টেনশনটা আরেকটা ইম্পর্টেন্ট, তাদের ইন্টেনশন আছে বলেই কি আমার যা খুশি করার স্বাধীনতা আছে? হ্যাঁ, একদম। কিন্তু কিছু কিছু জায়গায় সেখানে রেস্ট্রিকশন আছে, কারণ আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটা কিন্তু অ্যাবসলিউট ইন নেচার নয়। মানে সাপোজ ধরুন আমি আমার ব্যক্তি স্বাধীনতা বলে আমি হাঁটতে হাঁটতে ক্যামেরা নিয়ে ঢুকে গেলাম একটা আর্মির বেস ক্যাম্পে, সেখানে কোনো গোপন হয়তো দেশের স্বার্থে কিছু হচ্ছে, তার ছবি ভিডিও নিয়ে আমি ফেসবুকে দিয়ে দিলাম, তাহলে দেশের ক্ষতি হবে। তো অবশ্যই আমি স্বাধীন, আমি ডেমোক্রেটিক, আমি যা ইচ্ছা করতে পারি, বাট যা ইচ্ছাটার ভেতরে একটা কোথাও না নিয়ন্ত্রণ আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নিয়ন্ত্রণটা আছে, এই নিয়ন্ত্রণের কাছে টানবে কে? আমাদের আইন, মানে আমাদের আইন ব্যবস্থা, আমাদের জুডিশিয়ারি কি দায়িত্ব নিতে হবে বিষয়টি, কোনটা সঠিক কোনটা সঠিক নয়। তো আমার প্রশ্ন হচ্ছে জুডিশিয়ারি কি সেই বিচারটা করতে পারে যে একজন লোক সম্পর্কে বলা হচ্ছে সে চোর, অথবা নেতা ঘুষখোর ইত্যাদি বলা হচ্ছে, এটা কি বাঞ্ছনীয়? জুডিশিয়ারির পক্ষে সম্ভব সেই বিষয়টি তদন্ত করে দেখা? হ্যাঁ, জুডিশিয়ারির কাছে তো সেই ম্যাটারটা রয়েছে অলরেডি। সাপোজ ধরুন একজন ব্যক্তি, তার বাড়ি থেকে হয়তো 500 কোটি টাকা পাওয়া গেল,
মিডিয়া পার্সোনাল যারা আছেন গিয়ে কভার করলেন, এত টাকা পাওয়া গেছে, এর বাড়ি থেকে পাওয়া গেছে, এই হয়েছে সেই হয়েছে, সমস্ত কিছু কভার গেল। এবার দেখা গেল একজন বলে যে উনি চুরি করেছেন। এবার চুরি যেটা করেছেন, চুরি তো যতক্ষণ না প্রমাণিত হচ্ছে চুরিটা চুরি নয়, তো তখন তো তার ওই ব্যক্তির যার বাড়িতে টাকা পাওয়া গেছে উনি যদি 100% শিওর থাকেন যে না উনি চুরি করেননি, উনি অবশ্যই মানহানির মামলা করতে পারেন। এবং কোর্ট যদি দেখে যে না সত্যি এটা এখন বিচার্য, এখনো ব্যাপারটা প্রমাণিত হয়নি ট্রায়ালে যে হ্যাঁ এই টাকা চুরি করেছে কিনা, তার আগে মিডিয়া থেকে এই জিনিসটা বলা হচ্ছে যে চুরি করেছে, তাহলে তো তার ডিফামেশনের যা যা পানিশমেন্ট হবে। মিডিয়াকে নিজেকে নিয়ন্ত্রণ আনতে হবে, সেলফ অডিট, সেলফ এডিট নয়, সেলফ অডিট। একদম। এবং সেলফ অডিটের জন্য যে মিডিয়ার উপর যে একটা বিভিন্ন ধরনের প্রেশার রয়েছে, একদম সেলফ অডিট তো করা দরকার। একদমই। এবার আমি বলে রাখি কেন এটা করবে না চট করে। এই যে লোকটি যার বাড়িতে হয়তো দেখা গেল 500 কোটি টাকা পাওয়া গেল, সেই লোকটি যদি সত্যি ইনোসেন্ট হয় তাহলে তো সে করবে, তার কোনো ভয় নেই। কিন্তু দেখা গেল যদি সেই লোকটি ইনোসেন্ট না হয়ে থাকে, সত্যি হয়তো সে টাকা নিয়েছে, সে হয়তো আজকে আপনার এগেনস্টে একটা মানহানির মামলা করলো, মামলায় জিতেও গেল, কম্পেনসেশন সে পেয়ে গেল। দেখা গেল 10 বছর পরে সেই লোকটি প্রমাণিত হলো যে সেই লোকটি চুরি করেছে। তখন আপনার কি কাজ? তখন এই যে উনি আপনার এগেনস্টে মামলাটা করলেন, তাহলে তো মামলাটা ফলস মামলা হয়ে গেল, কারণ উনি সত্যিই চুরি করেছেন। তখন ম্যালিশিয়াস প্রসিকিউশন বলে আরেকটি শব্দ আছে আমাদের আইনের পরিভাষায়, আপনি সেইটা সুযোগ নিতে পারেন। এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন কিন্তু ডিফামেশনের চেয়েও ডেঞ্জারাস, কারণ ম্যালিশিয়াস প্রসিকিউশনে আপনার 2 বছর থেকে প্রায় 10 বছর অবধি জেল হতে পারে, ফাইন হতে পারে 2 লাখ টাকা অবধি, এবং কিংবা দুটোই হতে পারে। আমরা যে প্রায় দেখে থাকি মানহানি মামলা 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 4-5 কোটি টাকার অথবা 40 লাখ টাকার এরকম একটা মানহানি মামলার একটা ধারা দিয়ে দেওয়া হয়। এটা কি বাঞ্ছনীয়? দেখুন আমি আবার বলছি, কোনটা বাঞ্ছনীয় কোনটা বাঞ্ছনীয় নয় সেটা তো আমার বলা। কিন্তু মানহানির পর যে 1 কোটি টাকা পেয়েছেন এমন কেউ আইন কি বলে কেউ আছেন? হ্যাঁ দেখুন, মানহানির যে মামলা সেটা 2 প্রকার হয়, এক হচ্ছে সিভিল আর এক হচ্ছে ক্রিমিনাল। ক্রিমিনালে যে মামলাটা হয় 356 বিএনএসএ, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে আপনার যে ক্ষতি হচ্ছে, ক্ষতিটা এস্টাবলিশ করলেন, তার পানিশমেন্ট হবে, তার পানিশমেন্ট ফাইন হতে পারে, তার পানিশমেন্ট জেল হতে পারে, সিম্পল ইমপ্রিজনমেন্ট। কিন্তু সিভিলে অ্যাজ সাচ কিন্তু মানহানির আলাদা কোনো ধারা নেই। সিভিলে যেটা হয় সেটা হচ্ছে মানি স্যুট ফাইল করা হয়, মানে আমার সম্মান হানি হলো, যার জন্য আমার এরকম লস হলো। আমি একটা এক্সাম্পল দিই, আমারই একজন মক্কেলের, নাম বলবো না, উনি ছিলেন ডাক্তার। তো উনি ওনার 4 তলার ফ্ল্যাটে উনি চিকিৎসা করতেন, প্রচুর লোকজন আসতো, তাতে করে ফ্ল্যাটের কিছু লোকের আপত্তি ছিল, একাধিকবার পুলিশে কমপ্লেন করে, পুলিশ এসে দেখে যে না সেরকম কিছু নয়, চলে যায়। এই করতে করতে এক সময় কি হলো, একজন মহিলা উনি ওনার এগেনস্টে নানান রকম অ্যালিগেশন দিলেন, রেপ টেপ সমস্ত কিছু, এবং ওই ডাক্তার ভদ্রলোক উনি কিন্তু অ্যারেস্ট হয়ে গেলেন এবং 2 বছর জেল খাটলেন। 2 বছর জেল খাটার পর প্রমাণিত হলো যে এরকম কিন্তু কিছু হয়নি। এবার দেখুন 2 বছর একজন ডাক্তার সে জেলে গেল, তার লাইসেন্সের উপর একটা এফেক্ট হলো, তার রেপুটেশন এফেক্ট হলো, তার একটা বিশাল লস। তো সেই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, ম্যাটারটা এখনো বিচারাধীন। তো যেটা হলো সেটা হচ্ছে উনি যেটা করলেন, তাহলে এই যে এফআইআরটা ফলস, এফআইআর এর এগেনস্টে তার অ্যারেস্টটাও মানে ফলস, মানে অ্যারেস্টটা ফলস মানে কি, অ্যারেস্ট হচ্ছে এফআইআর এর কনসিকুয়েন্স। কিন্তু এই এফআইআরটা যেটা হলো করা হলো, যে ভদ্রমহিলা গিয়ে এফআইআরটা করলেন, তার মানে উনি এমন কিছু বললেন যেটা মিথ্যে কথা। তাহলে এফআইআর এ যে মানে গভর্নমেন্ট অথরিটি, স্ট্যাটুটরি অথরিটিকে তুমি গিয়ে মিথ্যে কথা বলছো, তার এগেনস্টে তার পানিশমেন্ট কিন্তু বিশাল। তখন সে মানিস্যুটের ক্ষেত্রে, মানিস্যুটের থ্রু দিয়ে সে ম্যালিসিয়াস প্রসিকিউশন তো ক্রিমিনালে হচ্ছে, আর সিভিলে সে 1 কোটি টাকা দাবি করলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি তুমি একটা কথা উচ্চারণ করলে রেপুটেশন। এই রেপুটেশন যখন অ্যাট স্টেক হয়, অর্থাৎ যখন কোনো মানুষের সম্ভ্রমহানি হয়, তখন সে কি আদালতের দ্বারস্থ হতে পারে? অবশ্যই হতে পারে, যদি তার কেসটা সঠিক হয়, যদি তার কেসটা সঠিক হয়। অর্থাৎ আমরা সিদ্ধার্থের সঙ্গে আজকে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মানহানির মামলা যেটা হয় যখন তখন মানহানির মামলা করা যায় না, যদি 2-এর অধিক ব্যক্তির মধ্যে সেটা ব্রডকাস্ট হয় অথবা সেটাকে যদি টেলিকাস্ট করা হয় তাহলেই মানহানির মামলা আসে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সিদ্ধার্থ একটা সময় আমরা দেখতাম যে প্রায়শই মানহানির মামলা হতো, যে কোনো বিষয়ে লিখে দেওয়া হতো এবং তারপর মানহানির মামলা হতো। ইলেকট্রনিক মিডিয়া আসার পর সেই মামলার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে? না দেখুন, এটা প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, মামলা মামলার মতনই চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো মামলা করার 3টে স্টেজ আছে। প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হচ্ছে নোটিশ। একটা নোটিশ দেওয়া হলো ডিফামেশন, অনেক সময় সেটাকেই লোকে বলে যে মানে মানহানি নোটিশ দিয়েছে মানে অ্যাজ ইফ মামলা শুরু হয়ে গেছে, না, সেটা হচ্ছে সিম্পল নোটিশ, যে ভাই তুমি এই কমেন্ট করেছো বা এটা লিখেছো, তাতে আমার মান
চলে গেছে। তো তাতে করে দেখা গেল যে মানহানি করেছে বা যে সেটা বলেছে সে হয়তো দেখা গেল আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইবে, তাহলে আর তার মামলা টিকলো না। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, সে হয়তো মামলা ফাইল করলো, যে ব্যক্তি যার মান সত্যি হানি হয়েছে। এবার সেই ব্যক্তি যখন মামলা ফাইল করলো, সেই ফাইল করার পরে তাকে ইনিশিয়ালি তাকে দেখাতে হবে যে এই কমেন্ট এইগুলো তাকে এস্টাবলিশ করতে হবে। তারপরে বার্ডেন অফ প্রুফ থাকবে যে মানহানি করেছে তার উপরে। এবার সে যদি দেখাতে পারে যে তার গুড ফেতে সে কিছু লিখেছে বা বলেছে বা কমেন্ট করেছে তার সোর্সের ভিত্তিতে, তাহলে তার মামলায় টিকবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মানহানির বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম বিষয়ের উপর নির্ভর করছে, এবং সেই নির্ভরটার উপর নির্ভর করছে যে সাংবাদিকের স্বাধীনতা কতটা। সাংবাদিক স্বাধীনতা বলে একটা কথা আছে, এক্ষেত্রে সেটা কি প্রযোজ্য হয়? একদমই, তার জন্য তো আমি বলছি মানহানির মামলা করা যতটা সহজ, মানহানির মামলা টেকানো ততটাই কঠিন, খুবই কঠিন। মানহানি প্রমাণ করাটা খুব কঠিন। একটা তো লোককে তার মান আছে কিনা সেটা প্রমাণ করতে হবে, তার কতটা ক্ষতি হলো সেটা প্রমাণ করতে হবে, যে ইনফরমেশন গুলো প্রোপাগেট করেছে সেটা ঠিক না ভুল সেটা প্রমাণ করতে হবে। এবার যে ব্যক্তির এগেন্স্ট হলো সে যদি প্রমাণ করে দেয় যে সে যা যা লিখেছে বা বলেছে হ্যাঁ, সেটা হচ্ছে মানে কারোর ক্ষতি করবে এটা ভেবে বলেনি, সে গুড ফেতে কিছু একটা ইনফরমেশন দিয়েছে, তাহলে তো তার মানে মামলাই টিকলো না। অর্থাৎ মানহানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তর রয়েছে, এবং সেই বিভিন্ন স্তর আজকে সিদ্ধার্থ আমাদের খুব পরিষ্কারভাবে বললেন, এবং আপনারা যারা অনুষ্ঠান দেখলেন আইন আলো তারা খানিকটা বুঝতে পারলেন যে মানহানি এই শব্দটা শুনতে খুব ভালো, কিন্তু মানহানি হচ্ছে কিনা সেই বিষয়টি যাচাই করার দায়িত্ব যাদের উপর থাকেন তারাই যাচাই করতে পারেন, এবং সেই যাচাই করার পর তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সিদ্ধার্থ আজকে আমাদের ধন্যবাদ। সঙ্গে আসার জন্য। ধন্যবাদ।